ওখানে? কে? প্রেত কাহিনী। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 22 নম্বর এপিসোডে। ভয়েসে আমি ছোট্ট আছি তোমাদের সঙ্গে। আজ তোমাদের মর্গে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শোনাতে চলেছি। যে ঘটনাটি ঘটেছে সুভাষ দত্ত নামে এক ব্যক্তির সঙ্গে। ঘটনাটি তিনি আমাদের প্রেত কাহিনী পরিবারের সঙ্গে শেয়ার করেছেন। আজকের ঘটনাটি বেশ ভয়ানক হতে চলেছে, তাই এখানে বেশি কথা বলবো না, সরাসরি ঘটনাতে চলে যাব। ঘটনাতে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল ঘটনাগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের কাছেও যদি এইরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরাও ঘটনা পাঠাতে পারো স্ক্রিনে থাকা প্রেত কাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। আজকের ঘটনা পাঠিয়েছেন সুভাষ দত্ত। ঠিক যেইভাবে পাঠিয়েছেন সেইভাবেই তোমাদেরকে শোনাচ্ছি। তো সরাসরি ঘটনাতে যাওয়া যাক। নমস্কার দাদা, আমি সুভাষ দত্ত। আজ আমি যে ঘটনাটি প্রেতকাহিনী পরিবারের সঙ্গে শেয়ার করছি, ঘটনাটি আমার সঙ্গে প্রায় 5-6 বছর আগে ঘটে যাওয়া। আমি তখন সরকারি হাসপাতালের এক কর্মী ছিলাম, আর তখনই আমার সঙ্গে এই ঘটনাটি ঘটে গেছে। মাসটা ছিল ডিসেম্বর, হাড় কাঁপানো শীত। তবুও অকাল বৃষ্টির জন্যে সকলের সঙ্গে যোগাযোগ বন্ধ। শহরের বিভিন্ন জায়গায় জল জমে গেছে, আর গাড়ি ঘোড়ারও কোনো পাত্তা নেই। সেই সময় হাসপাতালের অর্ধেক কর্মচারী অনুপস্থিত, আর ফোনেও পাওয়া যাচ্ছে না কাউকে। আমি সরকারি হাসপাতালে বেসরকারি চাকরি করি, মানে কন্ট্রাক্ট বেতন পাওয়া এক কর্মী। খুব সীমিত জায়গার মধ্যে আমাদের এই হাসপাতালটি অবস্থিত। হাসপাতালের সাথেই আছে এমার্জেন্সি রুম, আর তার পেছনেই রয়েছে মর্গ। হাসপাতালের সামনে একটি বড় বটগাছ রয়েছে, আর ঠিক সেই বটগাছের নিচেই রয়েছে একটি চায়ের দোকান। 3 দিন টানা বৃষ্টির কারণে বোধহয় দোকান খোলা সম্ভব হয়নি। হাসপাতালের ভেতর থেকে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এলাম। বাউন্ডারির বাইরে বেরিয়ে এসে একটা সিগারেট ধরিয়ে বৃষ্টি দেখতে দেখতে সিগারেটটিতে মনের সুখে টান দিতে লাগলাম। হঠাৎ দেখলাম একটা গাড়ির লাইট চোখে এসে লাগলো। ড্রাইভারটা আমার সামনেই গাড়িটা থামিয়ে গাড়ির গেটটা খুলে জিজ্ঞাসা করলো, দাদা মর্গটা কোন দিকে? তখন আমি বললাম, সোজা গিয়ে বাঁ দিকে বেঁকে পিছনের দিকে। লোকটা কিছু না বলে গাড়িটা নিয়ে এগিয়ে গেল। তখন আমি ভাবতে থাকি, এই দুর্যোগে কে মারা গেল আবার কি জানি। তারপর সিগারেটটা শেষ করে ভেতরে গিয়ে জানতে পারলাম যে একটা ডেড বডি এনেছে গাড়িতে। সুইসাইড কেস। এক বয়স 35-এর মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। নিয়ম মতো ডাক্তারবাবু ডেড বডিটা চেক করে পুলিশকে খবর দিলেন, আর আমাকে বললেন ডেড বডির বাড়ির লোক আর মর্গের লোকটা আসতে বেশ দেরি হতে পারে, ততক্ষণে তুমি মর্গটা খুলে ডেড বডিটা ভেতরে রাখার ব্যবস্থা করো। ডাক্তারবাবু আমার ঘাড়ে দায়িত্বটা চাপিয়ে নিজের কেবিনে ঢুকে গেলেন। এখন যতক্ষণ না পর্যন্ত পুলিশ আসছে ততক্ষণ ডেড বডি আমার দায়িত্বে। তারপর আমি ডেড বডিটা এনে মর্গে ঢুকিয়ে দিলাম। ততক্ষণে বাইরে ঝড় বৃষ্টিটা আর একটু বেশি বেড়ে গেছে। আমি দরজা জানালা সব কিছু বন্ধ করে ডেড বডিটার সামনে একটা চেয়ার নিয়ে বসলাম। ততক্ষণে রাত 1টা বেজে গেছে। হঠাৎ আমার অজান্তেই আমার চোখ দুটো ডেড বডিটার ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে ফেলেছে। দেখে মনে হচ্ছিল খুব কষ্টে কাঁচা প্রাণটা শরীর থেকে বেরিয়ে গেছে। একটা নীরব জীর্ণ মুখ প্রাণহীন হয়ে এমন অসহায় দেখতে লাগে, এতটা আগ্রহের সাথে আগে কোনোদিন দেখিনি। ভয় ডর আমার খুব একটা নেই, আর ভূতপ্রেত তেমন বিশ্বাসও করি না। তাই অত শত না ভেবে চুপচাপ নিজের মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে লাগলাম। নাইট শিফটে কাজ করে অভ্যস্ত আমি, তাই ডিউটিতে ঘুম আসে না আমার। এই রকম চলতে চলতে কখন যে প্রায় 40 মিনিট কেটে গেছে আমি বুঝতেও পারিনি। হঠাৎ এক ঠান্ডা হাওয়া এসে আমার শরীরে লাগলো। পুরো শরীর যেন কাঁপুনি দিয়ে উঠলো সেই হাওয়ায়। আমি ভাবলাম ঝড়ের কারণে মর্গের কোনো জানালা খুলে গেছে হয়তো। সঙ্গে সঙ্গে আমি চেয়ারটা ছেড়ে উঠে চারিদিকটা
ভালো করে দেখতে লাগলাম, কিন্তু কোনো জানালাই খোলা পেলাম না। তখন আমি দরজার সামনে দাঁড়িয়ে ভাবছি যে হাওয়াটা ভেতরে কিভাবে এলো। সব দরজা জানালাই তো বন্ধ দেখলাম। এ সকল জিনিস ভাবতে ভাবতেই হঠাৎ করে লোডশেডিং, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। তখন হঠাৎ শরীরটা শিউরে উঠল, খুব ভয় লাগলো আমার। সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের টর্চটা জ্বালাবো বলে ফোনটা তাড়াতাড়ি পকেট থেকে বের করতে লাগলাম। পকেট থেকে ফোনটা বের করতে যাব, এমন সময় হঠাৎ করে খুব জোরে একটা কান্নার শব্দ শুনতে পেলাম। কান্নার আওয়াজটা শুনে আমি ভয়ে নিজেকে সামলাতে পারছি না। আমি নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলাম। আর তারপর চোখের সামনে যে দৃশ্য আমি দেখলাম, সে দৃশ্য আমি আমার পুরো জীবনে ভুলতে পারবো না। বাইরে থেকে আসা মৃদু আলোতে আমি দেখতে পেলাম সদ্য আসা মৃত দেহটা স্ট্রেচারের উপর উঠে বসলো। তার চুলগুলো সামনের দিকে এলিয়ে আছে, আর ওই অবস্থায় সে এক ভয়ঙ্কর শব্দে কান্না করছে। আর ওই কান্নায় যেন পুরো মর্গ ভরে গেছে, পুরো মর্গটা যেন কেঁপে উঠছে। দৃশ্যটা দেখে আমার এমন মনে হচ্ছিল যেন কাঁচা জীবন চলে যাওয়ার আর্তনাদ করছে সেই মৃতদেহ। আমি আমার সমস্ত শক্তি দিয়ে কোনোরকম উঠে দাঁড়িয়ে গেটটা খোলার চেষ্টা করলাম। অনেক চিৎকার করলাম, অনেক শক্তি প্রয়োগ করলাম গেটটা খোলার জন্য, কিন্তু আমি গেটটা খুলতেই পারছিলাম না। আমার মনে হচ্ছিল যেন গেটটা কেউ বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। এইসব আমি সামলাতে না পেরে আবার পড়ে গেলাম মেঝেতে। তখনও মৃতদেহটা সেই একই রকমভাবে চিৎকার করে কাঁদছে, আর সেই রকম দৃশ্য নিয়ে দুটো হাত বাড়িয়ে যেন আমার দিকে এগিয়ে আসছে। আমি তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম। টানা প্রায় 15-20 মিনিট ধরে চোখের সামনে চলতে থাকা এই দৃশ্যতে কখন যে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি তা আমি বুঝতেও পারিনি। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার সামনে দাঁড়িয়ে মর্গের কর্মী আর ডাক্তারবাবু। দেখলাম বাইরের জানালা দিয়ে সকালের আলো উকি দিচ্ছে। তখন বৃষ্টিটাও থেমে গেছে, আকাশটাও বেশ পরিষ্কার। আমায় ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, কি সুভাষ, এখন কিরকম অনুভব করছো? শরীরটা কেমন লাগছে কেমন? আমি ধীর স্বরে উত্তর দিলাম, ভালো। ডাক্তারবাবু বললেন, আচ্ছা এবার বলো তো ভাই, কাল রাতে ঠিক কি হয়েছিল? ভোরে 4টার দিকে যখন মর্গের কর্মী দরজা টোকা দেয় তখন ভেতর থেকে দরজা তুমি খোলনি, দেখে ভয় পেয়ে আমায় এসে খবর দেয়। আমরা তাড়াতাড়ি গিয়ে জানালা ভেঙে ভিতরে ঢুকে দেখি তুমি গেটের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছো। তারপর তোমায় নিয়ে এসে চিকিৎসা শুরু করলাম। তুমি এভাবে জ্ঞান হারিয়ে ফেলেছিলে কেন? কথাটা শুনে আমি আরো দুর্বল হয়ে যাওয়ার কারণে ডাক্তারবাবু এই প্রশ্নটাকে এড়িয়ে গেলেন। আমি তখন ভাবতে থাকি, যদি পুরোটাই আমার মনের ভুল মেনে নিই তবে ওই দরজাটা বাইরে থেকে বন্ধ করেছিল কে? মর্গের কর্মী আর ডাক্তারবাবুকে জানালা ভেঙে ভেতরেই বা কেন ঢুকতে হলো? এই সকল প্রশ্নের উত্তর আজও আমি পাইনি। তারপর আর হাসপাতালে কাজে যাইনি। কিছুদিন পর গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছিলাম। তারপর কোথা থেকে যে আজ 5-6 বছর কেটে গেছে, জীবনের ঘড়ি টিকটিক করে যে এতগুলো বছর কখন পেরিয়ে এসেছি তা বুঝতেও পারিনি। কিন্তু সেই ভয়ঙ্কর আর্তনাদের কান্না যেন আজও ভেসে আসে আমার কানে। এখনো মাঝে মাঝে রাতে ঘুমোতে ঘুমোতে ছটপট করে উঠে পড়ি সেই দৃশ্য চোখের সামনে ভেসে এলে। ওই ভয়ঙ্কর ঘটনা আজও আমি ভুলতে পারিনি। অনেক ধন্যবাদ সুভাষ দত্তকে এত সুন্দর একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের প্রেতকাহিনী পরিবারের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের মতো ঘটনাটি এতটুকুই, এবং ঘটনা থেকে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ঘটনাগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমরাও ঘটনা পাঠাতে চাইলে ঘটনা পাঠাতে পারো ডেসক্রিপশানে থাকা মেল থেকে বা স্ক্রিনে থাকা প্রেতকাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। দেখা হচ্ছে পরের এপিসোডে। আজকের মতো সকলকে বাই।